ভুলে গেছি। তো সবাই একটু বোঝার ট্রাই করেন, কন্টিনিউয়াস টেন্স তো আমরা দেখছিলাম। আমরা আজকে এই পারফেক্ট টেন্সের ভিতর প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাও আমি গত ক্লাসে দেখিয়েছিলাম। আজকে আমরা পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গুলো আলোচনা করব। এবং নেগেটিভ ইন্ট্রোগেটিভটা আমরা একটু দেখবো। যেমন এই যে সেন্টেন্স গুলো আপনারা যারা পারেননি, যে তুমি কি খবরটা শোনোনি, তারা কি আমায় ডাকেনি, এই ধরনের যে সেন্টেন্স গুলো, এই সেন্টেন্স গুলো ইংলিশ করতে না পারার মেইন কারণ হচ্ছে এই নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স গুলো আমাদের ভালোভাবে প্র্যাকটিস না করা। তো একটু বোঝেন, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, হ্যাজটা কোথায় বসে? সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, he, she, it, or any kinds of single name can be subject. After that, you have to put has, and otherwise, if there is plural subject, you have to use have. And the main verb will be third form. যেমন done, কার থেকে আসে? do, did, done. Play, played, played. Was, drive, drove, driven. Buy, bought. Sell, sold. Sing, sang, sung. এরপর আমার অবজেক্ট। তাহলে আই হ্যাভ ডান দা ওয়ার্ক, বাংলা অর্থটা কি? আমি কাজটা করেছি। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স এমন কোনো কথা যে কাজটা করেছি, গিয়েছি, নিয়েছি, দিয়েছি, এরকম ধরনের একটা টাইম দেয় বা একটা মিনিং দেয়। অর্থাৎ একটা কাজ আমার করা হয়ে গেছে, বাট কাজটা খুব বেশিক্ষণ আগে ঘটেনি, অল্প কিছুক্ষণ আগে ঘটেছে, তার একটা রেশ, তার একটা রিয়েকশন, তার একটা ফলাফল এখনো আছে। উই উই হ্যাড, আমি যদি বলি যে, সরি, আগে প্রেজেন্ট পারফেক্টটাকে শেষ করি, দেখেন। আমি উই হ্যাভ প্লেড ক্রিকেট, আমরা ক্রিকেট খেলেছি। ইউ হ্যাভ ওয়াচ টিভি, তুমি টিভি দেখেছো। হি হ্যাজ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছে। শি হ্যাজ বট এ পেন, সে একটা কলম কিনেছে। দে হ্যাভ সোল্ড আ ব্যাগ, তারা একটা ব্যাগ বিক্রি করেছে। শি হ্যাজ সাং আ সং, সে একটা গান গেয়েছে। তাহলে কেউ কোনো কিছু করেছে, গিয়েছে, দিয়েছে, নিয়েছে, এগুলোকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। আর পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে সাবজেক্টের পরে হ্যাড প্লাস ভি থ্রি বসে, অর্থাৎ অতীতে অনেক আগে কোনো কাজ হয়েছিল, এইটা মেনশন করার জন্য পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার হয়। যেমন আমি 25 বছর আগে কলকাতা গিয়েছিলাম। আই হ্যাড গন টু কলকাতা 25 ইয়ার্স এগো, আমি 25 বছর আগে কলকাতা গিয়েছিলাম। আই হ্যাড গন টু কলকাতা 25 ইয়ার্স এগো, এই যে একটা সেন্টেন্স, এটা পাস্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স। এছাড়া পাস্ট পারফেক্ট টেন্স স্পোকেন ইংলিশে বা রিটেন ইংলিশে অত বেশি ব্যবহার হয় না। এর মেইন রিজন হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের যে টাইমিং, পাস্ট পারফেক্ট টেন্সের যে কথা, সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে প্রকাশ করা যায়। যেমন আমি যদি এখানে এই সেন্টেন্সটা বলি যে উই হ্যাড প্লেড ক্রিকেট, এর বাংলা অর্থ হচ্ছে আমরা ক্রিকেট খেলেছিলাম। এখন আপনি প্লেড শব্দটা বাদ দেন, হ্যাড শব্দটা বাদ দেন। আপনি যদি জাস্ট বলেন যে উই প্লেড ক্রিকেট, এর বাংলা অর্থ কিন্তু আমরা ক্রিকেট খেলেছিলাম। উই সাবজেক্ট, প্লেড হচ্ছে প্লে ভার্বের পাস্ট ফর্ম, দেন ক্রিকেট। উই প্লেড ক্রিকেট, এর বাংলা অর্থ কি? আমরা ক্রিকেট খেলেছিলাম, আমরা ক্রিকেট খেলেছিলাম। আবার আপনি যদি বলেন উই হ্যাড প্লেড ক্রিকেট, এর অর্থ আমরা ক্রিকেট খেলেছিলাম। আপনি যদি বলেন উই হ্যাড ওয়াচ টিভি, আমরা টিভি দেখেছিলাম। আবার আপনি যদি বলেন জাস্ট উই ওয়াচ টিভি, আমরা টিভি দেখেছিলাম। আপনি এইভাবে আমার কথাটা একটু বোঝেন। এইভাবে আপনি মানে প্রেজেন্ট পাস্ট পারফেক্ট টেন্সের একটা সেন্টেন্সে যে মিনিংটা দেয় পাস্ট ইনডিফিনিট টেন্সে, পাস্ট ইনডিফিনিট কাকে বলে? সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম বসে। পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স গুলোতেও ঠিক একই মিনিং দেয়। এই জন্য পাস্ট পারফেক্টে কথা বলা হয় না যে কোনো অতীতের কথা, করেছিলাম, গিয়েছিলাম, হয়েছিল, খেয়েছিল, নিয়েছিল, পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার ইউজ করে বলা হয়। অর্থাৎ সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম বসে। যেমন উই হ্যাড ড্রিভেন এ কার, আমরা একটা গাড়ি চালিয়েছিলাম। এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে বলে হয় উই ড্রোভ এ কার। এই প্লেড এর পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম সেম, এই ওয়াচ এর পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম সেম, বাট ড্রাইভ এর পাস্ট আর পাস্ট পার্টিসিপল কিন্তু সেম না। এই বট এর পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল সেম, সোল্ড এর সেম, কিন্তু এই ডান অথবা এই সাং এর আবার পাস্ট এবং পাস্ট পার্টিসিপল সেম না। যেমন উই ডিড দ্য ওয়ার্ক, আমরা কাজ করেছিলাম। আবার উই উই হ্যাড ডান দ্য ওয়ার্ক, আমরা কাজ করেছিলাম। এরপর কি? শি, এই পাস্ট ফর্ম হচ্ছে এস এ এন জি, স্যাং। শি স্যাং আ সং, সে একটা গান গেয়েছিল। শি হ্যাড সাং আ সং, সে একটা গান গেয়েছিল। তো পাস্ট পারফেক্ট টেন্সের কথাগুলো আমরা হ্যাড এর পরে ভি3 বসাই। সো যে মিনিংটা দেয় আর কি, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে বলা যায়। বাট পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহারটা মূলত কোথায় হয় জানেন? এটা এমন কোনো জায়গায় হয় যেখানে অতীতের দুটো কাজের বর্ণনা দেওয়া থাকে,
দুটো কাজ, আই মিন দুটো আলাদা ক্লজ থাকে, ক্লজ মানে বাক্যাংশ, আলাদা সাবজেক্ট আলাদা ভার্ব, অর্থাৎ দুটো আলাদা সেন্টেন্সের মতো অংশ যেটাকে ক্লজ বলা হয় থাকে। দুটোই অতীতের কাজ, দুটোই অতীতের, তার ভিতর যেটা বেশি আগে ঘটে বা যেটা বেশি অতীতে ঘটে তাকে পাস্ট পারফেক্ট দ্বারা আইডেন্টিফাই করা হয়, এবং যে কাজটা একটু পরে ঘটে তাকে পাস্ট ইনডিফিনিট টেন্স দ্বারা আইডেন্টিফাই করা হয়। আমি আবারও বলছি, এই জায়গাটায় ছাড়া পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার তেমন হয় না। কোথায়? যদি এমন কোনো সেন্টেন্স থাকে যেখানে আলাদা দুটো সাবজেক্ট এবং ভার্ব আছে, অর্থাৎ দুটো আলাদা ক্লজ থাকে, দুটো ক্লজের ভিতর দুটো কাজ, মানে কাজ বলতে দুটোই অতীতের কাজ, টাইমিংটা অতীতের, তার ভিতর যেটা বেশি অতীতে ঘটছে বা যেটা বেশি আগে ঘটেছে সেটাকে পাস্ট পারফেক্ট টেন্স বলে। যেমন ওই যে প্রবাদ বাক্য আছে না, ডাক্তার আসার আগে রোগী মারা গেল, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। অর্থাৎ এখানে দুটো আলাদা ক্লজ আছে, একটা হচ্ছে দ্য পেশেন্ট হ্যাড ডাইড, রোগীটা আগে মারা গেছে, এই জন্য হ্যাড প্লাস ডাইড ভিতরে, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আর ডাক্তারটা পরে এসেছে এই জন্য বিফোর দ্য ডক্টর কেম, দ্য ডক্টর সাবজেক্ট এবং আরেকটা ভার্ব হচ্ছে কেম, কামের পাস্ট ফর্ম কেম, সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এইরকম জায়গায় ছাড়া পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার হয় না। পাস্ট পারফেক্ট টেন্সের যে মিনিং গুলো দেয় বা যে টাইমিংটা, সেই ধরনের অ্যান্সার পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়েই কমপ্লিট করা যায়। আমি কি বোঝাতে পেরেছি আপনাদের? কথাটা বুঝতে পেরেছেন? রেসপন্স করেন। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। জি জি বুঝতে পেরেছি স্যার। হ্যালো। হুম। হ্যালো। হ্যাঁ বলেন। বলছি একটু উদাহরণস্বরূপ ধরুন এখন কোনটা? ওই যে বললেন কে কি পারে কি পারে না দেখতো। ওগুলো তো আর আজকে না, ওগুলো আবার পরে আমি দেখাবো। আচ্ছা, এরপর দেখেন আমার ফিউচার পারফেক্ট টেন্স। এটা হচ্ছে সাবজেক্টের পর উইল হ্যাভ প্লাস ভি থ্রি, এখানে যে সাবজেক্টই থাকুক উইল হ্যাভ, আবার থার্ড পার্সন থেকে কেউ আবার হ্যাজ বসাই দিয়েন না কিন্তু, উইল এর পরে কিন্তু অলওয়েজ হ্যাভ হবে, সে যে পার্সনই থাকুক। তো এই ফিউচার পারফেক্ট টেন্সের ডেফিনেশনটা মূলত এমন, সেটা হচ্ছে মেইনলি আহ কোনো কিছু করে থাকবে বা ঘটে থাকবে, এরকম একটা অর্থ দেয়। আই উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটা করে থাকবো। উই উইল হ্যাভ প্লেড ক্রিকেট, আমরা ক্রিকেট খেলে থাকবো। ইউ উইল হ্যাভ ওয়াচ টিভি, তুমি টিভি দেখে থাকবে। হি উইল হ্যাভ ড্রিভেন এ কার, সে গাড়ি চালিয়ে থাকবে। শি উইল হ্যাভ বট এ পেন, সে একটা কলম কিনে থাকবে। এখন এই কিনে থাকবে চালিয়ে থাকবে মিনিংটা ঠিক কেমন, অর্থাৎ কেমন সেন্স, এটার ব্যবহারও স্পোকেনে বেশি হয় না, যেটা হয় সেটা আমি গতকাল আপনাদের দিয়ে দিয়েছিলাম। তো এই জিনিসটা কি সেটা আমি একটু বুঝাই বলি। এটা মূলত ঐতিহাসিক কোনো ব্যক্তিবর্গের নাম স্মরণ করা বোঝাতে ফিউচার পারফেক্ট টেন্সের ব্যবহার হয়। যেমন তোমরা হয়তো বঙ্গবন্ধুর নাম শুনে থাকবে। মনে করেন আমি এরকম একটা সেন্টেন্স বললাম আমার কিছু স্টুডেন্টদের, এখন কেউ কেউ শুনেছে, কেউ কেউ তার নাম শোনেনি। তো আমি এই কথাটা ইংলিশে এইভাবে বলছি, ইউ উইল হ্যাভ হার্ড দ্য নেম অফ বঙ্গবন্ধু, হার্ড মানে হিয়ার্ড দ্য নেম, হ্যাঁ, সো অফ বঙ্গবন্ধু। এরপর আহ মনে মানে একটা মিশ্র প্রতিক্রিয়া থাকে এই জায়গাটাতে, পসিবিলিটি থাকে। যেমন মনে করেন আপনি একটা মার্কেটে আছেন, আকাশে অনেক মেঘ হয়েছে, বৃষ্টি হবে, বাসায় আসবেন আপনি। এখন আপনি বাসার দিকে রওনা দিয়েছেন, বাসায় আসার পথে রাস্তার ভিতরে আপনি বৃষ্টিতে আটকে যেতে পারেন, বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। আবার আপনি বাসায় আসার পরেও বৃষ্টিটা শুরু হতে পারে। আকাশে মেঘ, বৃষ্টি হবে, এটা আপনার হাতে নেই যে ঠিক কখন হবে। সো এই সিচুয়েশনে আপনি এরকম একটা কথা বলছেন যে আই উইল হ্যাভ রিচড হোম বিফোর দ্য রেইন। কি বললাম? আই উইল হ্যাভ রিচড হোম বিফোর দ্য রেইন। মনে করেন আপনি টিভিতে একটা মুভি দেখতে বসছেন, এখন এমন একটা মুভি দেখছেন যেটা দেখে আপনার মনে হচ্ছে কি মুভিটা আপনি আগে একবার দেখেছেন, আবার নাও দেখে থাকতে পারেন, আজকে নতুন দেখতেছেন। আবার কেমন যেন মনে হচ্ছে যে এটা তো আমার একটা দেখা মুভি, আবার না আমি দেখিনি, আমি আজকেই দেখবো। এই যে একটা অনুমানের উপর থাকে, আই উইল হ্যাভ ওয়াচ দিস মুভি, এই সিচুয়েশনে এই কথাটা বলা যায়। আমার ভাই
আগামী জুন মাসে বিদেশ থেকে এসে থাকবে। এসে থাকবে মানে হয়তো এসে পড়বে, মানে এসে যাবে, হয়তো সে আসবে, আবার কিন্তু নাও আসতে পারে। সো মাই ব্রাদার উইল হ্যাভ কাম ফ্রম অ্যাব্রোড ইন নেক্সট জুন। সো এইভাবে এই ফিউচার পারফেক্ট টেন্সের সেন্টেন্স গুলো তৈরি হয়। আর আমি আবারও বলছি, রিটেন ইংলিশ বা স্পোকেন ইংলিশে এদের ব্যবহার তেমন হয় না। এরপর আসে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এর আগে আমি সবগুলো টেন্স আরেকবার আমি প্রথম থেকে আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি, বুঝাই দিচ্ছি। দেওয়ার পরে আমি, আচ্ছা আগে এটা শেষ করি তারপর বলি। একটা মিনিট একটু ওয়েট করেন, আমি এটাকে একটু শেষ করি, না হলে অন্য বিষয়গুলো বোঝাতে টাইম লেগে যাবে। দেখেন, গত ক্লাসে আমি আপনাদের এই স্ট্রাকচার গুলোর কথা বলছিলাম। সেটা হচ্ছে তিনটা ইনডিফিনিট টেন্স, এবং তিনটা কন্টিনিউয়াস টেন্স, এবং প্রেজেন্টের পারফেক্ট। এবং এইগুলো দিয়ে আজকে আমি কিছু সেন্টেন্স আপনাদের কাছে জিজ্ঞাসা করলাম। এরপরে যে টেন্সের স্ট্রাকচারটার কথা আমরা বলছি সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। আমি এটার ব্যবহার দেখাই দিলাম, বাট এদেরকে কিন্তু অতটা ইউজ করার প্রয়োজন হয় না। আমার পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাড, অনলি হ্যাড, যে পার্সনই হোক, অনলি হ্যাড প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। ফর এক্সাম্পল, আই হ্যাড প্লেড ক্রিকেট। প্লেড ক্রিকেট, আমি ক্রিকেট খেলেছি, কথাটা একটু বুঝবেন। আমার এক্সাম্পলটা কি বললাম, যে আই হ্যাড, এবার একটু কম্পেয়ার করা শেখেন একটার সাথে আরেকটাকে। প্লে ক্রিকেট, একটু একটার সাথে আরেকটাকে কম্পেয়ার করা শেখেন, একটু ওয়েট করেন, আমি বলছি, সেটা সেই জায়গাটাতে আসতেছি। এরপর ফিউচার পারফেক্ট হচ্ছে আমার এই সাবজেক্ট প্লাস উইল হ্যাভ, উইল হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম ভি থ্রি প্লাস এক্সটেনশন। অর্থাৎ আমি ক্রিকেট খেলে থাকবো, ইংলিশটা এমন হতে পারে, আই উইল হ্যাভ, আই, কি হলো, আই উইল হ্যাভ প্লেড ক্রিকেট, আমি ক্রিকেট খেলে থাকবো। এবার আসি আরেকটা সেন্টেন্স, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স জিনিসটা কি? সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এই স্ট্রাকচারটা হচ্ছে মূলত কন্টিনিউয়াস, বাট যদি কোনো একটা কাজ অনেক সময় ধরে চলতে থাকে, কন্টিনিউয়াসলি একটা পিরিয়ড অফ টাইম বা পয়েন্ট অফ টাইম থেকে চলতে থাকে, তখন সেটাকে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। অর্থাৎ এই সেন্টেন্সের বা এই যে স্ট্রাকচারটা আমি লিখলাম, এর ডেফিনেশনটা হচ্ছে যে অতীত থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত কোনো একটা কাজ হচ্ছে বা চলছে বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। অতীত থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত। অর্থাৎ আমি 5 বছর ধরে ইংরেজি শিখতেছি। আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 5 ইয়ার্স। ফর 5 ইয়ার্স, এই সেন্টেন্স গুলোতে ফর অথবা সিন্স বসে। মানে এই জায়গাটাতে এই যে ফর অথবা সিন্স, এটা হচ্ছে যদি ধরে বোঝায়, আই মিন পিরিয়ড অফ টাইম, তাহলে ফর। যদি থেকে বোঝায় পয়েন্ট অফ টাইম, তাহলে সিন্স। যেমন আমি 2020 সাল থেকে ইংরেজি শিখতেছি। আই হ্যাভ বিন, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বিন হবে। আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ সিন্স 2020। এরকম যদি থেকে বোঝায় তাহলে সিন্স, যদি ধরে বোঝায় তাহলে ফর। অর্থাৎ পিরিয়ড অফ টাইম বোঝালে অনেক দিন ধরে কোনো কিছু হচ্ছে, 5 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং ফর 5 আওয়ার্স। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। তো এরকম থেকে বোঝালে বা পয়েন্ট অফ টাইম বোঝালে সিন্স, ধরে বোঝালে বা পিরিয়ড অফ টাইম বোঝালে ফর। এই হ্যাভ এর জায়গায় যদি হ্যাড বিন বসান তাহলে
পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, যার বাংলা অর্থ এরকম: অতীতে অনেক দিন ধরে কোনো একটা কাজ হচ্ছিল বা চলছিল। উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি বসালে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, যার অর্থ হচ্ছে ভবিষ্যতে অনেক দিন ধরে কোনো কাজ হতে থাকবে বা চলতে থাকবে। তো এগুলোর ব্যবহারও তেমন হয় না। আমি যেটা কম্পেয়ার করার চেষ্টা করছি বা যেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে, দেখেন, আই হ্যাড প্লেড ক্রিকেট, এই যে একটা সেন্টেন্স, আমার পাস্টের দিকে ঠিক কতগুলো সেন্টেন্স যেতে পারে এইটা আপনাকে একটু আলাদা করতে হবে। আই হ্যাভ প্লেড ক্রিকেট এইটার অর্থ কি? আবার আই ওয়াজ প্লেইং ক্রিকেট এইটার অর্থ কি? আবার আই প্লেড ক্রিকেট এইটার অর্থ কি? আমার কথাটা বুঝবেন, এইখানে এই যে চারটা সেন্টেন্স আমি স্কাই কালার দিয়ে হাইলাইট করলাম: আই প্লেড ক্রিকেট, আই ওয়াজ প্লেইং ক্রিকেট, আই হ্যাভ প্লেড ক্রিকেট, আই হ্যাড প্লেড ক্রিকেট। এই যে চারটা সেন্টেন্স আপনারা দেখছেন, এই চারটা সেন্টেন্সই অতীতের, এই চারটা সেন্টেন্সই পাস্টের কথা বোঝায়। বাট কোন ধরনের পাস্ট, এইটা আমাকে বুঝতে হবে। কোন ধরনের পাস্ট? আমার পাস্টের ভিতরে ঠিক এই চারটা স্ট্রাকচারই আসে, এই ছাড়া আর কিছু না। তাহলে আই প্লেড ক্রিকেট এটাকে বলা হয় পাস্ট ইনডিফিনিট টেন্স, যার বাংলা অর্থ আমি ক্রিকেট খেলেছিলাম। আবার আই হ্যাড প্লেড ক্রিকেট, এটা পাস্ট পারফেক্ট টেন্স, যার বাংলা অর্থ আমি ক্রিকেট খেলেছিলাম। মানে আই প্লেড ক্রিকেট ইকুয়াল টু আই হ্যাড প্লেড ক্রিকেট, দুটোরই সেম মিনিং দেয়। এই জন্য আমি বলছি যে এই পাস্ট পারফেক্ট টেন্স পড়ার প্রয়োজন হয় না, কারণ এর কথাগুলো বা এর অ্যান্সারটা পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে প্রকাশ করা যায়। আবার আই হ্যাভ প্লেড ক্রিকেট, এর বাংলা অর্থ হচ্ছে আমি ক্রিকেট খেলেছি। তাহলে পার্থক্যটা এর সাথে করতে হবে, কম্পেয়ারটা এই আই প্লেড ক্রিকেট ফুটবলের সাথে করতে হবে। আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম। বাংলায় ল বা লাম থাকে, করেছিলাম, গিয়েছিলাম, পড়েছিলাম, লিখেছিলাম, দিয়েছিলাম, এই ধরনের সেন্টেন্স গুলোই ভার্বের পাস্ট ফর্ম বসে বা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। অর্থাৎ আমি গতকাল বা 2 দিন আগে বা 4 দিন আগে খেলেছিলাম সেই কথাটা বললাম। বাট যখনই বলছি আই হ্যাভ প্লেড ক্রিকেট, এই হ্যাভ প্লাস প্লেড এর বাংলা অর্থ আমি ক্রিকেট খেলেছি, অর্থাৎ রিসেন্টলি খেলেছি। মনে করেন আমি বিকাল বেলায় খেলে এসে, সরি ফুটবল, বারবার ক্রিকেট হয়ে যাচ্ছে, বিকাল বেলা খেলে এসে সন্ধ্যাবেলা এসে বলছে আমি এইমাত্র ফুটবল খেলে এসেছি, আমি এইমাত্র ফুটবল খেলেছি মাঠে। আই হ্যাভ প্লেড ফুটবল ইন দ্য ফিল্ড জাস্ট নাও। সো এই হচ্ছে পার্থক্য। পাস্ট ইনডিফিনিট টেন্স এটাও অতীতের, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটাও অতীতের। বাট প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে অতীতে খুব বেশি আগে ঘটেনি, রিসেন্টলি কাজটা কমপ্লিট হয়েছে। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স যেটা আই ওয়াজ প্লেইং ক্রিকেট, এর বাংলা অর্থ হচ্ছে আমি ক্রিকেট খেলতেছিলাম। অতীতে কেউ কোনো কাজ করতেছিল, তুমি বই পড়তেছিলে, ইউ ওয়ার রিডিং বুক, সে ভাত খাচ্ছিল বা খাইতেছিল, হি ওয়াজ ইটিং রাইস, তারা বাড়ি যাচ্ছিল, দে ওয়ার গোয়িং হোম। তো এইভাবে অতীতে কোনো একটা কাজ কন্টিনিউয়াসলি হচ্ছিল বা চলছিল বোঝালে তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। বর্তমানে কোন একটা কাজ হচ্ছে বা চলছে বোঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। এগুলো কিন্তু একদম সহজ। তাহলে আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। একটা কাজ জাস্ট অ্যাজ ইউজুয়াল হয়, প্রতিদিন হয়, রেগুলার ওয়েতে হয়। ইন দিস ওয়ে ইউ ক্যান সে দ্যাট আই রিড আ বুক, আই রাইট আ লেটার, আই ড্রাইভ আ কার, রাইট? আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম। ইন দিস ওয়ে ইউ ক্যান সে আই রোট এ লেটার, আমি একটা চিঠি লিখেছিলাম। আই স্যাং আ সং, আমি একটা গান গেয়েছিলাম। আই ড্রোভ এ কার, আমি একটা গাড়ি চালিয়েছিলাম। এইভাবে আপনি পাস্ট টেন্সের সেন্টেন্স গুলো করতে পারেন, সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম বসিয়ে। বাংলা ক্রিয়াপদটাতে ল বা লাম হয়। আর ফিউচার ইনডিফিনিট টেন্স উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, আমি করব, যাব, খাবো, খেলবো। এরকম আই উইল প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো। আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। আই উইল ড্রাইভ এ কার, আমি গাড়ি চালাবো। আর এই ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা হচ্ছে ভবিষ্যতে কেউ কোনো কাজ করতে থাকবে। মনে করেন আপনি একটা মাঠে খেলতেছেন, আপনার আরো খেলতে ইচ্ছা করতেছে, আপনার ভালো, আপনার মা আপনাকে ডাকতে আসছে, হ্যাঁ, এখন আপনি যাবেন, আপনি বলছেন আমি আরেকটু খেলতে থাকবো, সো আই উইল বি প্লেইং মোর। সো উইল বি প্লেইং মানে একটা কাজ করতে থাকবে, ভবিষ্যতে কন্টিনিউয়াসলি কোন একটা কাজ চলতে থাকবে। আই উইল বি ড্রাইভিং আ কার, আমি এই গাড়িটা চালাতে থাকবো। আই উইল বি ড্রয়িং আ পিকচার, আমি একটা ছবি আঁকতে থাকবো। আই উইল বি রিডিং দিস বুক, আমি এই বইটা পড়তে থাকবো। আর আই উইল রিড দিস বুক, আমি এই বইটা পড়বো। এই হচ্ছে ফিউচার ইনডিফিনিট এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সের পার্থক্য, শ্যাল বি বা উইল বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। ঠিক আছে? সো এই হচ্ছে টোটাল টেন্সের স্ট্রাকচার। এখন আমাদের সেন্টেন্স শুধু এইভাবে তৈরি করলে হবে না, একটা সেন্টেন্সকে নেগেটিভ করতে হবে, ইন্ট্রোগেটিভ করতে হবে, নেগেটিভ ইন্ট্রোগেটিভ করতে হবে। এবং সেটা করা
একদমই সহজ, কঠিন কিছু না। সেটা হচ্ছে একটা সেন্টেন্সের ভিতর যে অক্সিলারি ভার্বটা থাকে, অক্সিলারি ভার্বের সাথে নট বসালে একটা সেন্টেন্স নেগেটিভ হয়। অক্সিলারি ভার্ব যদি সাবজেক্টের আগে নিয়ে আসেন তাহলে একটা সেন্টেন্স ইন্ট্রোগেটিভ হয়। এখন দুইটা, আমাদের যে 12টা টেন্সের স্ট্রাকচার ইংলিশ ল্যাঙ্গুয়েজে আছে, এই 12টা টেন্সের স্ট্রাকচারের ভিতর 10টাতেই অক্সিলারি ভার্ব থাকে। শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স গুলোতে কোনো অক্সিলারি ভার্ব থাকে না। এই জায়গাটাতে সেন্টেন্সকে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করার জন্য ডু ডাজ ডিড এর সাহায্য নিতে হয়, কারণ আমাদের নিয়ম হচ্ছে যে কোনো সেন্টেন্সকে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করতে গেলে অক্সিলারি ভার্বের সাথে নট বসায় করতে হবে, অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে আনতে হবে। অক্সিলারি ভার্ব মানে কি? যে ভার্বটা মেইন ভার্বের পূর্বে বসে, যে ভার্বটা মেইন ভার্বকে সাহায্য করে সেন্টেন্স গঠন করতে, যে ভার্বটা সেন্টেন্সকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য ব্যবহৃত হয়। তাহলে আমি যদি সবগুলো টেন্সের স্ট্রাকচার আমি আপনাদেরকে লিখে দেখাই, আপনারা দেখলে বুঝতে পারবেন। মনে করেন আমি আমি এরকম ভাবে একটা সেন্টেন্স লিখলাম যে হি ড্রস আ পিকচার, সে একটা ছবি এঁকেছিল। হি ড্রস আ পিকচার, সে একটা ছবি আঁকে। এখানে ড্রস কেন লিখলাম? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নিয়ম, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস বসাতে হয়। সো সে ছবি আঁকে। আমি যদি বলি হি ড্রিউ আ পিকচার, সে ছবি এঁকেছিল। হি হ্যাজ ড্রন আ পিকচার, সে একটা ছবি এঁকেছে। সরি, উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। হি উইল ড্র আ পিকচার, সে একটা ছবি আঁকবে। হি ইজ ড্রয়িং আ পিকচার, সে একটা ছবি আঁকতেছে। হি ওয়াজ ড্রয়িং আ পিকচার, সে একটা ছবি আঁকতেছিল। হি উইল বি ড্রয়িং আ পিকচার, সে একটা ছবি এঁকে থাকবে। হি হ্যাজ ড্রন আ পিকচার, সে একটা ছবি এঁকেছে। হি হ্যাড ড্রন আ পিকচার, সে একটা ছবি এঁকেছিল। হি উইল হ্যাভ ড্রন আ পিকচার, সে একটা ছবি এঁকে থাকবে। হি হ্যাজ বিন ড্রয়িং আ পিকচার ফর 2 আওয়ার্স, সে 2 ঘন্টা ধরে একটা ছবি আঁকতেছে। সো এইখানে এই যে সেন্টেন্স গুলো আমি লিখলাম, টোটাল 10টা হয়েছে। আর দুইটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর ফিউচার পারফেক্ট, অর্থাৎ এই হ্যাজের জায়গায় হ্যাড বসালে আর উইল হ্যাভ বসালে সেই দুইটা হয়ে যায়, আমি আর লিখলাম না। এখন এই যে 10টা সেন্টেন্স আমি লিখলাম, এই 10টা সেন্টেন্সে আমি একটা কমন ভার্ব ব্যবহার করছি। সেই ভার্বটা ড্র মানে আঁকা, এবং টেন্সের স্ট্রাকচার অনুযায়ী এই ভার্বটাকে বিভিন্ন ফর্মে আমার লেখা লাগছে। এই ড্রস এটা থার্ড পারসন ফর্ম ভার্বের, ড্রিউ এটা পাস্ট ফর্ম, উইল ড্র এটা ফিউচার, ইজ ড্রয়িং এটা প্রোগ্রেসিভ বা বিফোর বা কন্টিনিউয়াস ফর্ম। সো এইভাবে আমি এগুলো লিখলাম। এখন প্রত্যেকটা সেন্টেন্সের ভিতর আপনি প্রথম দুইটাতে দেখেন হি এর পরেই ভার্ব ড্রস এবং হি এর পরেই ভার্ব ড্রিউ। এই ছাড়া বাকি সব জায়গায় দেখেন এই ড্র, ড্রয়িং, ড্রন যাই থাকুক না কেন, তার আগে অক্সিলারি ভার্ব আছে। যেমন এই উইলটা এখানে অক্সিলারি ভার্ব, এই ইজটা আমার অক্সিলারি ভার্ব, এই ওয়াজটা আমার অক্সিলারি ভার্ব, এই উইল বিটা আমার অক্সিলারি ভার্ব, এই হ্যাজটা আমার অক্সিলারি ভার্ব, এই হ্যাডটা আমার অক্সিলারি ভার্ব, এই উইল হ্যাভটা আমার অক্সিলারি ভার্ব, এই হ্যাজ বিন আমার এটা অক্সিলারি ভার্ব। অর্থাৎ প্রত্যেকটা সেন্টেন্সে এই অক্সিলারি ভার্ব থাকার পরে ড্রয়িং, ড্রন বা যাই যাই হোক এগুলো আমার আছে। কিন্তু প্রথম দুইটাতে কোনো অক্সিলারি ভার্ব নেই। এখন আমার নিয়ম হচ্ছে কোনো সেন্টেন্সকে নেগেটিভ করতে গেলে অক্সিলারি ভার্বের সাথে নট বসাতে হবে। কোনো সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে গেলে অক্সিলারি ভার্বকে সাবজেক্টের আগে আনতে হবে। তাহলে এই দুইটাই নেই, আমরা একটু পরে করি, আগে এটা করি। হি উইল ড্র এ পিকচার, সে ছবি আঁকবে। তাহলে সে ছবি আঁকবে না, হি উইল নট ড্র আ পিকচার। খুবই সিম্পল। এবার আপনি যদি ইন্টারোগেটিভ করেন, এটা তোমার নেগেটিভ, তাহলে হবে কি যে উইল হি ড্র আ পিকচার, উইল হি ড্র আ পিকচার, সে কি একটা ছবি আঁকবে? উইল হি ড্র এ পিকচার, সে কি একটা ছবি আঁকবে? আরেকটা হলো নেগেটিভ ইন্টারোগেটিভ, সেটা হচ্ছে উইল হি নট। এই উইল হি নট অথবা উইল নট কে কন্ট্রাস্টে ওন্ট বলা যায়। স্পোকেন হিসেবে এইভাবে ব্যবহার করা যায়, ওন্ট হি ড্র
পিকচার, সে কি ছবি আঁকবে না? এখন এই যে উইলি নট লিখলাম, এখানে একটা ফাংশন হচ্ছে, যদি আপনি নেগেটিভ ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে যদি আপনি নটকে ফুল ফর্মে লেখেন, সাবজেক্ট যদি প্রোনাউন হয় তাহলে নট সাবজেক্টের পরে বসে। বাট সাবজেক্ট যদি নাউন হয়, যদি এখানে থাকতো রহিম কি ছবি আঁকবে না, তাহলে উইল নট রহিম ড্র পিকচার, এরকম হতো। উইল, মানে এই যে নটটা, এই নটটা উইলের পর বসাতে হতো। অর্থাৎ আমি যখন নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স করব, নট, আমি যদি এটা ফুল ফর্মে লিখি, তাহলে সাবজেক্ট প্রোনাউন হলে নট সাবজেক্টের পরে বসবে। বাট সাবজেক্ট যদি নাউন হয়, নট সাবজেক্টের আগে থাকে। বাট কন্ট্রাস্ট ফর্মে নাউন হোক বা প্রোনাউন হোক, এরকম ওন্ট, যেটাকে বলা হয় কন্ট্রাস্ট ফর্ম, এটা ব্যবহার করা যায়। এই কথাটা কি কেউ বুঝতে পেরেছেন আমি কি বললাম? নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে আপনি যদি ফুল ফর্মে নট লেখেন, সাবজেক্ট প্রোনাউন হলে নট সাবজেক্টের পরে বসবে, সাবজেক্ট নাউন হলে নট সাবজেক্টের আগে বসবে। বাট যদি কন্ট্রাস্ট ফর্মে লেখেন, তাহলে সাবজেক্ট যাই হোক, আমার প্রথমেই ওই অক্সিলারি ভার্বের সাথে নট বসে এই কন্ট্রাস্ট ফর্মটা তৈরি করবে। এটাতে কোনো ভুল নেই। বুঝতে পারছেন কেউ আমার এই কথাটা, যেটা আমি বললাম? কেউ আবার বলবো, আমি পরে আরো বোঝাবো এগুলো। এরপর আরো অনেক ক্লাস আছে। এরপর দেখেন, হি ইজ ড্রয়িং আ পিকচার, সে একটা ছবি আঁকতেছে। তাহলে আমি এটা নেগেটিভ কিভাবে করব? জাস্ট ইজি, আমার যেহেতু অক্সিলারি ভার্ব এখানে আছে, আমার সবগুলো টেন্সের ভিতরে শুধুমাত্র প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিট টেন্স বাদে বাকি সব জায়গাতেই অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, অ্যাফার্মেটিভ মানে মেইন যে সেন্টেন্সটা থাকে, এই যেগুলো আমার লিখছি, মেইন স্ট্রাকচারে অক্সিলারি ভার্ব আছে। তো নেগেটিভ ইন্টারোগেটিভ করা খুবই ইজি। সেই অক্সিলারি ভার্বের সাথে নট বসালে সেন্টেন্স নেগেটিভ, অক্সিলারি ভার্ব সাবজেক্ট ইন্টারোগেটিভ। তাহলে হি ইজ নট ড্রয়িং আ পিকচার, সে ছবি আঁকতেছে না। সে কি ছবি আঁকতেছে? ইজ হি ড্রয়িং আ পিকচার, সে কি ছবি আঁকতেছে? সে কি ছবি আঁকছে না? তখন কি হবে? ইজেন্ট হি ড্রয়িং আ পিকচার, সে কি ছবি আঁকছে না? এবার এই দেখেন, এই যে সেন্টেন্স গুলো আমি লিখলাম এই উইল দিয়ে বা এই ইজ দিয়ে, এই জায়গাটাতে এই কোশ্চেন আমার দুই ভাবে হয়। একটাকে বলা হয় ইয়েস নো কোশ্চেন, একটাকে বলা হয় ডাবল ইউএস কোশ্চেন। অক্সিলারি ভার্ব দিয়ে যে কোশ্চেনটা তৈরি হয় তাকে ইয়েস নো কোশ্চেন বলা, অর্থাৎ তার উত্তরটা ইয়েস বা নো দিয়ে কমপ্লিট করা যায়। যেমন ওন্ট হি ড্র এ পিকচার, সে কি ছবি আঁকবে না? ইয়েস অর নো। উইল হি ড্র এ পিকচার, সে কি ছবি আঁকবে? ইয়েস অর নো। ইজ হি ড্রয়িং আ পিকচার, সে কি ছবি আঁকতেছে? ইয়েস অর নো। ইজেন্ট হি ড্রয়িং আ পিকচার, সে কি আঁকতেছে না? বাট এই নেগেটিভ ইন্ট্রোগেটিভ এবং জাস্ট ইন্ট্রোগেটিভ, এদের আগে যদি আপনি ডাবল ইউএইচ ওয়ার্ড অ্যাড করেন, তাহলে ডাবল ইউএইচ ওয়ার্ড যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি হয়, যেটাকে ইনফরমেটিভ কোশ্চেন বলে। এটা আপনার সিচুয়েশন অনুযায়ী যে কোনো ওয়ার্ড ইউজ করা যায়। যেমন আপনি যদি বলেন যে হোয়ার উইল হি ড্র এ পিকচার, সে কোথায় একটা ছবি আঁকবে। হ্যাঁ। হোয়েন উইল হি ড্র এ পিকচার, সে কখন একটা ছবি আঁকবে। হাউ উইল হি ড্র এ পিকচার, সে কিভাবে ছবি আঁকবে। হ্যাঁ। হোয়াই উইল হি ড্র এ পিকচার, সে কেন ছবি আঁকবে। অর্থাৎ এখানে আপনার যে ডাব্লিউএইচ ওয়ার্ডটা দরকার হবে, যে কোশ্চেনটা করার প্রয়োজন হবে, যেভাবে দরকার হবে, সিচুয়েশন অনুযায়ী সেই ডাব্লিউএইচ ওয়ার্ডটা বসাতে হবে। এভাবে আপনি বলতে পারেন হোয়ার ওয়ন্ট হি ড্র এ পিকচার, সে কোথায় ছবি আঁকবে না। হোয়েন ওয়ন্ট হি ড্র এ পিকচার, সে কখন ছবি আঁকবে না। হাউ ওয়ন্ট হি, সে কিভাবে আঁকবে না। হোয়াই ওয়ন্ট হি ড্র এ পিকচার, সে কেন ছবি আঁকবে না। এখানেও আপনি বলতে পারেন হোয়ার ইজ হি ড্রয়িং আ পিকচার, সে কোথায় ছবি আঁকতেছে। ওয়েন ইজ হি ড্রয়িং আ পিকচার, সে কখন ছবি আঁকতেছে। ওয়াই ইজ হি ড্রয়িং আ পিকচার, সে কেন ছবি আঁকতেছে। হাউ ইজ হি ড্রয়িং আ পিকচার, সে কিভাবে ছবি আঁকতেছে। ওয়ার ইজেন্ট হি ড্রয়িং আ পিকচার, সে কোথায় ছবি আঁকছে না। এইভাবে সব সেন্টেন্সেই অক্সিলারি ভার্বের সাথে নট বসালে সেন্টেন্স নেগেটিভ হবে, অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে আনলে ইন্ট্রোগেটিভ হবে। আর সেই ইন্ট্রোগেটিভের আগে, অর্থাৎ এইটা একটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, অথবা আবার এইটা একটা নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, এদের আগে আমি যদি ডাব্লিউএইচ ওয়ার্ড অ্যাড করি, তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তৈরি হয়, যেটাকে বলা হয় ইনফরমেটিভ কোশ্চেন। বুঝতে পারছেন আপনারা? তাহলে সবগুলো সেন্টেন্সই কিন্তু আমার এইভাবে হবে। হি হ্যাজ, Sir, I got it. কোশ্চেন আছে কোনো? Sir, WH question তো পুরোটা নাম বলছে মনে হয় ইনফরমেটিভ নাকি? হুম। স্যার WH question ওই সেন্টেন্সটাকে আমি ইনফরমেটিভ নাকি? ইনফরমেটিভ মানে
আমার যেখানে একটা ইনফরমেশন দেওয়া হয়, এটাকে 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 ইনফরমেটিভ কোশ্চেন বলে, যার বাংলা অর্থ হচ্ছে যেখানে একটা ইনফরমেশন দিতে হয়, আপনাকে ডিটেলস একটা অ্যান্সার করতে হবে। আমি যদি বলি আর ইউ আ স্টুডেন্ট, তুমি কি ছাত্র, আপনি বলবেন হ্যাঁ বা না। আর তুমি কেন ছাত্র, ওয়াই আর ইউ আ স্টুডেন্ট, এটা আপনাকে এবার ব্যাখ্যা করতে হবে। যে আমার তো এখন তারা পিএস না বললে হবে না, তো এটাকে বলে ইনফরমেটিভ কোশ্চেন। এখন দেখেন, সব জায়গাতেই অক্সিলারি ভার্ব আছে এবং এইভাবে করা যায়, কিন্তু আমার প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিট টেন্সে ডু ডাজ ডিড এর সাহায্য নিতে হয়। প্রেজেন্ট টেন্সে ডু এবং ডাজ বসে, অর্থাৎ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ বসে, আর আদারওয়াইজ ডু বসে। পাস্ট টেন্সে ডিড বসে। যখন এই ডু ডাজ ডিড বসে, তখন মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্ম বা রুট ফর্মে চলে আসে। মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন হলে এই যে ভার্বের সাথে এস বা ইএস বসে। বাট যখন আমার ডাজ বসতেছে, ডাজ মানে কি, ডু এর সাথে ইএসটা বসতেছে, তখন মেইন ভার্বটা বেস ফর্ম বা রুট ফর্মে চলে আসে, মেইন ভার্ব আর থার্ড পারসন ফর্মে থাকে না। যেমন সে ছবি আঁকে। আমার আমি এখানে তো আর এরকম বলতে পারবো না যে হি ড্রস নট এ পিকচার। আমার অক্সিলারি ভার্ব লাগবে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করতে গেলে। তো এখানে অক্সিলারি ভার্ব হিসাবে এই ডাজের ব্যবহার করতে হয়, যে হি ডাজেন্ট or he does not draw। আর ড্রস থাকবে না কিন্তু, আ পিকচার, সে ছবি আঁকে না। এর উপর আরো অনেকগুলো ক্লাস আছে, আমি দেখাবো এটা করে। হি ডাজ নট ড্র আ পিকচার, সে কি ছবি আঁকে, তখন ইংলিশটা কি হবে, ডাজ হি ড্র আ পিকচার, ডাজ হি ড্র পিকচার। সে কি ছবি আঁকে, সে কি ছবি আঁকে না, তখন কি হবে, ডাজেন্ট। সে কি ছবি আঁকে না, তখন কি হবে, ডাজেন্ট হি ড্র আ পিকচার। সে কি ছবি আঁকে না, ডাজেন্ট হি ড্র এ পিকচার। সে কোথায় ছবি আঁকে, তাহলে আপনি কি বলবেন, হোয়ার ডাজ হি ড্র এ পিকচার। সে কখন ছবি আঁকে, কি বলবেন, হোয়েন ডাজ হি ড্র এ পিকচার। সে কেন ছবি আঁকে, হোয়াই ডাজ হি ড্র এ পিকচার। সে কেন ছবি আঁকে না, তাহলে কি বলবেন, হোয়াই ডাজেন্ট হি ড্র এ পিকচার। এইভাবে সেন্টেন্সকে ভাঙা শিখতে হয়। সে কিভাবে ছবি আঁকবে না, হাউ ডাজেন্ট হি ড্র এ পিকচার। এবার হি ড্রিউ এ পিকচার, তাহলে এইখানে আমার কি হবে, সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্মটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আমার নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে গেলে ডিড বসাতে হবে। ডিড হচ্ছে ডু এর পাস্ট ফর্ম, অর্থাৎ অলরেডি আমার পাস্ট ফর্মের ভার্ব বসবে। তো যখন আমার ডিড বসবে, তখন মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে চলে আসবে। যেমন হি ডিডেন্ট, সে ছবি এঁকেছিল। এখন আমি যদি বলি সে ছবি আঁকেনি, হি ডিডেন্ট ড্র আ পিকচার। সে কি ছবি এঁকেছিল, ডিড হি ড্র আ পিকচার। একবারে সব দেখতে গেলে হবে না, একটু একটু করে এগুলো আপনারা বুঝতে পারবেন বা নিতে পারবেন, কারণ সবার ব্রেন তো সমান না। সে কি ছবি আঁকেনি, ডিডেন্ট হি ড্র আ পিকচার। সে কোথায় ছবি এঁকেছিল, হোয়ার ডিড হি হোয়ার ডিড হি ড্র আ পিকচার। সে কখন ছবি এঁকেছিল, হোয়েন ডিড হি ড্র এ পিকচার। সে কেন ছবি এঁকেছিল, হোয়াই ডিড হি ড্র এ পিকচার। সে কিভাবে ছবি এঁকেছিল, হাউ ডিড হি ড্র এ পিকচার। সে কতবার ছবি এঁকেছিল, হাউ অফেন অফটেন ড্র এ পিকচার। এইভাবে বিভিন্ন WH ওয়ার্ড বসায় আপনি সেন্টেন্স গুলো করতে পারেন। আবার আপনি যদি বলেন যে সে কেন ছবি আঁকেনি, হয় ডিডেন্ট হি ড্র এ পিকচার। তো এইভাবে একটা সেন্টেন্সকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয় এবং WH ওয়ার্ড অ্যাড করে ইনফরমেটিভ কোশ্চেন তৈরি করা যায়। এখন আপনাদের আমি একটা কাজ দিব, সেটা হচ্ছে এই যে আজকে যে কোশ্চেন গুলো আমি ধরলাম, অনেকে ভালোভাবে বলতে পারেননি, বা দুই একজন পারছেন যাদের আগে থেকে প্র্যাকটিস আছে, বাট প্র্যাকটিস করেননি যারা, তারা পারেননি। তো তার জন্য আমরা এখানে অনেকেই আছি যারা ইংলিশের টেন্সের স্ট্রাকচার জানি, বুঝি। সব স্ট্রাকচার আমি আপনাকে বললে বা এই যে পড়াই দিলাম, পড়াই দিলে আপনি হয়তো শিখতে পারছেন বা ধরতে পারছেন বা নিতে পারছেন। কিন্তু প্র্যাকটিক্যালি যখন আমরা ইংলিশে কথা বলতে যাই বা স্পিকিং করতে যাই, কোনো কিছু বাংলায় ভাবলে আমরা সেটাকে ইনস্ট্যান্টলি ধরতে পারি না, যে এই কথাটা আমি ভাবতেছি, ইংলিশে বলার চেষ্টা করতেছি, বাট এটা ঠিক কোন টেন্সে হবে এটা আমি ভালোভাবে আইডেন্টিফাই করতে পারতেছি না। এই প্রবলেম গুলো আমাদের ভিতরে হয়। তো যাদের এই প্রবলেম গুলো হয়, এই জায়গাটা থেকে ওভারকাম করার জন্য আমি আপনাদের আজকে আরেকটা PDF ফাইল দিব। সেখানে 500 এক্সাম্পল অফ টেন্স, টেন্সের 500 এক্সাম্পল আছে, অর্থাৎ এক একটা টেন্সের উপরে 100 150 করে সেন্টেন্স তৈরি করা আছে এই জায়গাটাতে। এবং এই 500 এক্সাম্পল অফ টেন্সের যে সেন্টেন্স গুলো, এই সেন্টেন্স গুলো আপনাদেরকে আমি দিলে, সেখানে বাংলা লেখা আছে, ইংরেজি লেখা আছে, অর্থাৎ বাংলাগুলো দেখে আপনি বুঝবেন যে একটা সেন্টেন্সের বাংলা সেন্স কেমন হলে ইংলিশে কেমন ধরনের স্ট্রাকচারের ভিতর সেটা যায়। এটা বুঝে নেক্সট ক্লাসে আমি যাতে এই সেন্টেন্স ট্রান্সলেশন দিলে বা আমি কোশ্চেন করলে বা আপনাদেরকে আমি প্র্যাকটিস করতে দিব ট্রান্সলেশন, সেটা দিলে আপনারা যেন অর্থটা বা উত্তরটা করতে পারেন। এর পরের ক্লাসগুলোতে আমি আপনাদেরকে দেখাবো, এই টেন্স এখনো আমাদের শেষ হয়নি।
এখানে এই যে হ্যাজ লিখলাম, হ্যাভ লিখলাম, উইল হ্যাভ লিখলাম, হ্যাড লিখলাম, বা এই আমি যা অজয়ের ডু ডাজ ডিড, এই যেগুলো অক্সিলারি ভার্ব বা যেগুলো হেল্পিং ভার্ব, এগুলো তো আমি বললাম যে এদের যে সেন্টেন্স নেগেটিভ ইন্ট্রোগেটিভ করতেছি। বাট এই অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব গুলোর অ্যাকচুয়াল ব্যবহারটা কিভাবে হয়, কখন এই ভার্ব গুলো নেগেটিভ ইন্ট্রোগেটিভ করার জন্য বসে এবং কখন এই ভার্ব গুলো কোর্সের মানে মেইন ভার্ব হিসাবে অর্থ প্রদান করে, অর্থাৎ এই ভার্ব গুলো সম্পর্কে আমাদের ক্লিয়ার একটা কনসেপ্ট থাকা দরকার যে ঠিক কোন কোন টেন্সে। যেমন আমি এখানে যে ডাজ বসালাম, ঠিক আছে, যে হি, এই যে অ্যামিজার থাকলে আমরা মনে করি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, হি ইজ ড্রয়িং আ পিকচার। আবার এইটাকে আমরা বলছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, হি ড্রস এ পিকচার, সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম। নেগেটিভ কি, হি ডাজ নট ড্র এ পিকচার। কিন্তু আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি যে হি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র, এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে? না, প্রেজেন্ট ইনডিফিনিট হবে। কারণ কি, কারণ ওখানে ইজটাই মেইন ভার্ব, বি ভার্বের সেন্টেন্স। তো কখন অ্যামিজার ও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বসে এবং তাদের অর্থটা কি দেয়, এই সমস্ত ফাংশন গুলো আমাদের ক্লিয়ার করতে হবে, না হলে বিভিন্ন জড়তা থেকে যায়। বাট এই যে পর্যন্ত দেখালাম কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা আপনারা একটু ভালোভাবে দেখবেন কিভাবে সেন্টেন্স তৈরি হচ্ছে, কিভাবে নেগেটিভ এবং ইন্ট্রোগেটিভ হচ্ছে, অ্যাজ ওয়েল এস কিভাবে ডাবল ইউএস ওয়ার্ড অ্যাড করে আমি সেন্টেন্স গুলোকে আরো এনলার্জ করতেছি, অর্থাৎ ভাঙতেছি, অর্থাৎ একটা সেন্টেন্সকে আরো কতগুলো সেন্টেন্সে পরিণত করতেছি, কতগুলো অর্থ আমার দিচ্ছে, এইটা আপনারা নিজেরা একটু করবেন। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ।